হ্যালো স্টুডেন্ট, আমি ডিবি আর তোমরা দেখছো কেমিস্ট্রি উইথ ফান। তো আজকে আমরা পড়তে চলেছি গ্রুপ 16। আর গ্রুপ 16-এ আমরা কি পড়ব? সালফার ডাইঅক্সাইড আর H2SO4। তো সালফার ডাইঅক্সাইড আর H2SO4 এর ধর্ম এবং প্রস্তুতি আমরা শিখব, আর এরা কী করে রিয়াকশান করে তাও আমরা দেখব, আর শিখব নতুন কিছু ট্রিক। তো দেখো, সালফার শুরু করার আগে একটা কথা তোমাদের আমি বলে দিতে চাই, সেটা হচ্ছে খাতা আর পেন নিয়ে বসো। অবশ্যই খাতা আর পেন নিয়ে বসো, কারণ খাতা পেন ছাড়া কোনো শিক্ষাই কিন্তু কমপ্লিট হয় না। যত তুমি লিখবে তত সহজে শিখবে। আর আজকে আমরা পড়তে পড়তেই পুরো সালফার ডাইঅক্সাইড এবং H2SO4 এর যে সমস্ত রাসায়নিক ধর্ম আর সালফারের যে সমস্ত অক্সো অ্যাসিড আছে তাদের গঠন সব শিখে যাবো এখানে। তোমরা আমাকে টাইম দিচ্ছ, তো আমারও একটা দায়িত্ব আছে। কি দায়িত্ব না, সেই তোমাদের যাতে সময়টা ওয়েস্ট না হয়, যাতে তোমরা এখান থেকে কিছু কোয়ালিটি কেমিস্ট্রি শিখতে পারো। আমরা সময় নষ্ট করবো না। এবার শুরু করছি আমরা সালফার। তো ফার্স্ট আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে সালফারের বহুরূপতা। সালফার মূলত আমরা দুটো ফর্মে দেখতে পাই। একটা হচ্ছে রম্বিক আর একটা মনোক্লিনিক। দেখো, রম্বিক সালফার হোক আর মনোক্লিনিক সালফার হোক, দুজনেরই সংকেত কিন্তু S8, এরও সংকেত S8, কিন্তু রুম টেম্পারেচারে রম্বিক সালফার হচ্ছে বেশি স্টেবল। বুঝতে পেরেছো? রুম টেম্পারেচারে কে স্টেবল? রম্বিক সালফার। তো টেম্পারেচার যদি আমরা 369K 369K এর বেশি করি, তাহলে আমরা রম্বিক সালফার থেকে পাবো মনোক্লিনিক সালফার। তো রম্বিক সালফারের কালার হচ্ছে ইয়েলো আর মনোক্লিনিক সালফার কালারলেস। তো 369K উষ্ণতায় কী হয়, এদের দুটোর মধ্যে সাম্য অবস্থা বিরাজ করে, মানে এরা দুজন সাম্য অবস্থায় অবস্থান করে। সেই জন্য 369K টেম্পারেচারকে বলি আমরা ইনভার্সান টেম্পারেচার। তো রম্বিক সালফার আর মনোক্লিনিক সালফার আমরা দেখলাম, এই দুটো হচ্ছে এর মেন অ্যালোট্রোপ সালফারের। নেক্সট আমরা আসবো সালফার ডাইঅক্সাইড। তো সালফার ডাইঅক্সাইড আমরা কি করে প্রস্তুত করব? দেখো, সালফার ডাইঅক্সাইড মূলত প্রস্তুত করা হয় সালফারের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া করে। সিম্পল ব্যাপার, সালফার প্লাস অক্সিজেন SO2। 2 নম্বর আরেকটা জায়গা থেকে তৈরি করি আমরা, সেটা হচ্ছে যে কোনো সালফাইড লবণ। আমরা কার্বনেট লবণের ক্ষেত্রে একটুখানি বলে নিই যে কার্বনেট লবণের ক্ষেত্রে কী হয়। কার্বনেট লবণকে CO3 কি, কার্বনেট লবণ হচ্ছে CO3 একে যদি আমরা HCl দিই বা যে কোনো অ্যাসিড দিই, হাইড্রাসিড, তো HCl দিলে কি উৎপন্ন করবে? সবসময় কিন্তু উৎপন্ন করবে CO3 থেকে CO2। তাহলে একটা অক্সিজেন পড়ে থাকলো, সেটা দুটো হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে H2O। তেমনি একইভাবে সালফার ট্রাইঅক্সাইড মানে সালফাইড অ্যাসিডের সাথে যদি বিক্রিয়া করে, তাহলে এও কিন্তু উৎপন্ন করবে সালফার ডাইঅক্সাইড আর জল। সেই জন্যই কার্বন ডাইঅক্সাইড আর সালফার ডাইঅক্সাইডকে কিন্তু সহজে আমরা শনাক্তকরণ করতে পারি না। দেখো, নেক্সট আমরা যাব সালফার ডাইঅক্সাইডের বিক্রিয়া। সেই ছোটোবেলায় একটা বিক্রিয়া পড়েছিলাম যে কার্বন ডাইঅক্সাইডকে যদি আমরা চুন জলের মধ্যে দিয়ে চালনা করি, তাহলে চুন জল ঘোলা হয়ে যায়। আবার যদি অতিরিক্ত চালনা করি, তাহলে ঘোলা চুন জল আবার স্বচ্ছ হয়ে যায়। তো সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রেও একদম কিন্তু সেম ঘটনা ঘটে। এখন আমরা জানবো যে কেন এরকম ঘটনাটা ঘটে। এবার দেখো, সালফার ডাইঅক্সাইডকে কোথায় আমরা চালনা করব? চুন জল। আগে আমরা কি করব? NaOH এর সাথে বিক্রিয়াটা দেখিয়ে নিই, তারপরে চুন জলের বিক্রিয়া দেখাবো, তাহলে সুবিধা হবে। সালফার ডাইঅক্সাইড আর NaOH এর জলীয় দ্রবণে যদি আমরা দিই, তাহলে কি হবে? আগে সালফার ডাইঅক্সাইড জলের সাথে বিক্রিয়া করবে। জলের সাথে বিক্রিয়া করলে সালফার ডাইঅক্সাইড থেকে কি উৎপন্ন হয়? H2SO2 আর ইউ লিখে দাও, H2SO3। এর নাম কি? সালফিউরাস অ্যাসিড। সালফিউরাস অ্যাসিড। এবার যদি দেখো, এর মধ্যে আমরা কি দিয়েছি? NaOH। তাহলে এই H2SO3 আর NaOH বিক্রিয়া করেই দাও,
বিক্রিয়া করে দিলে কি উৎপন্ন হবে? NaSO3। এবার Na2SO3 হবে, কেন? এটা দুটো হাইড্রোজেন আছে, তাহলে এখানে আমরা 2 মোল নিয়ে নিলাম, তাহলে কি উৎপন্ন হবে? Na2SO3 প্লাস H2O। তা এই যে Na2SO3 উৎপন্ন হলো, এটা হচ্ছে অদ্রাব্য। এবার দেখো, যদি আমরা অতিরিক্ত দিই, অতিরিক্ত দিলে কি হবে? অতিরিক্ত যদি আমরা সালফার ডাইঅক্সাইড চালনা করি, তাহলে H2SO3 আমার প্রচুর পরিমাণে থাকবে। H2SO3 হচ্ছে একটা ডাইবেসিক অ্যাসিড। ডাইবেসিক অ্যাসিড মানে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন হচ্ছে দুটো। তাহলে এটা যদি অতিরিক্ত দিই, তাহলে অরিজিনালি কি হয়? H2SO3-র ফার্স্ট হাইড্রোজেনটা আগে Na দ্বারা প্রতিস্থাপিত হবে। Na দ্বারা যদি প্রতিস্থাপিত হয়, তাহলে কি উৎপন্ন হবে? NaHSO3 প্লাস জল। এখন দেখো, যখন আমার সালফার ডাইঅক্সাইড বহুত পরিমাণে দিয়েছি, তখন কি হবে? H2SO3 অনেক বেশি পরিমাণে থাকবে, তাহলে রিয়াকশানটা এই জায়গাতেই স্টপ হয়ে যাবে। কেন? NaOH এর পরিমাণ কম। তো NaOH যদি বেশি থাকে, তাহলে ফার্দার NaOH আবার NaHSO3-র সাথে বিক্রিয়া করে Na2 মানে এই হাইড্রোজেনটাকেও প্রতিস্থাপিত হবে Na দ্বারা, তখন সোডিয়াম সালফাইড উৎপন্ন হয়। তো প্রথমে যদি আমরা অল্প পরিমাণে দিই, তাহলে উৎপন্ন হবে Na2SO3। আর যদি আমরা সালফার ডাইঅক্সাইড অতিরিক্ত পরিমাণে দিই, তখন H2SO3 আমার অতিরিক্ত পরিমাণে উৎপন্ন হবে এটা। সেই জন্য H2SO3-র পরিমাণ যেহেতু অনেক বেশি হবে, সেই জন্য NaOH এর সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে NaHSO3। এবার আমরা দেখব, এটাই যদি আমার NaOH না হয়ে যদি চুন জল হতো, চুন জল, কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়াও দেখবো, আমরা সালফার ডাইঅক্সাইডের বিক্রিয়াও দেখবো। তো দেখো, সালফার ডাইঅক্সাইড কি উৎপন্ন হবে? H2SO3, এটা তো উৎপন্ন হবেই। আর এখানে বসিয়ে দেবো আমরা চুন জল, মানে ক্যালসিয়াম হাইড্রক্সাইড। তো ক্যালসিয়াম হাইড্রক্সাইড দিলে কি হবে? ক্যালসিয়ামটা হাইড্রোজেনগুলোকে প্রতিস্থাপিত করবে, ফার্স্ট উৎপন্ন হবে CaSO3 প্লাস H2O। নেক্সট, যদি আমরা অতিরিক্ত দিই, তাহলে H2SO3 অনেক বেশি পরিমাণে উৎপন্ন হবে। সেই জন্য কী হবে? H2SO3 যদি প্রচুর পরিমাণে থাকে, তখন ক্যালসিয়াম হাইড্রক্সাইড কিন্তু এই দুটো হাইড্রোজেনকেই প্রতিস্থাপিত করবে না, একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে। এবার একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হলে এখান থেকে কী উৎপন্ন হবে? একটা হাইড্রোজেন যদি প্রতিস্থাপিত হয়, তাহলে উৎপন্ন হবে HSO3 মাইনাস, আর ক্যালসিয়ামের চার্জ কত? +2। তাহলে ক্যালসিয়ামকে নিউট্রিলাইজ করার জন্য HSO3 মাইনাস কটা লাগবে? দুটো লাগবে। তাহলে আমার সংকেত কী হবে? CaHSO3(2). তো এটা অদ্রাব্য আর এটা দ্রাব্য। তাহলে বুঝতে পারলাম যে কার্বন ডাইঅক্সাইডকে চালনা করলে, কার্বন ডাইঅক্সাইডকে দেখো, যদি আমরা কার্বন ডাইঅক্সাইড চালনা করতাম, তাহলে কার্বন ডাইঅক্সাইড থেকে আমার উৎপন্ন হয় H2CO3 মানে কার্বনিক অ্যাসিড। তো H2SO3-র জায়গায় শুধু H2CO3 বসিয়ে দেবো, বাদ বাকি সব সেম। এখানে ক্যালসিয়াম সালফাইডের জায়গায় উৎপন্ন হবে ক্যালসিয়াম কার্বনেট, যেটা অদ্রাব্য। আর এখানে ক্যালসিয়াম বাইসালফাইডের জায়গায় উৎপন্ন হবে ক্যালসিয়াম বাইকার্বনেট, যেটা দ্রাব্য। সেই জন্য অল্প পরিমাণে যদি আমরা চুন জলে সালফার ডাইঅক্সাইড বা ফু দিই, তাহলে কি হয়? প্রথমে ঘোলা হয়ে যায়। আর যদি অতিরিক্ত দিই, তাহলে আবার সেটা দ্রাব্য হয়ে যায়। তাহলে কেন দ্রাব্য হয়ে যায়? ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। বেশ, এবার দেখব সালফার ডাইঅক্সাইডের আরও কিছু দারুণ দারুণ বিক্রিয়া। সালফার ডাইঅক্সাইডে সালফারের জারণ সংখ্যা হচ্ছে +4। এবার দেখো একটা নতুন একটা তথ্য, যে +4 জারণ স্তরে, আর সালফারের সর্বনিম্ন জারণ স্তর কত? -2, আর সর্বোচ্চ হয় +6। তার মানে সালফার ডাইঅক্সাইড, সালফার আছে মিডিল পোর্শনে। তো সালফার ডাইঅক্সাইড এখান থেকে নিজে +6-এ যেতে পারবে। +6-এ গেলে ওর কী হবে? জারণ সংখ্যা, নিজের জারণ সংখ্যা বাড়বে। নিজের জারণ সংখ্যা যদি ওর বাড়ে, তাহলে ওর নিজে জারিত হবে। নিজে যদি জারিত হয়, তাহলে অপরকে বিজারিত করবে। তো সালফার ডাইঅক্সাইডের কিন্তু সব থেকে বেশি আমরা যে ধর্ম দেখতে পাবো, সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইডের বিজারণ ধর্ম। তো এসো এবার আমরা দেখি সালফার ডাইঅক্সাইডের বিজারণ ধর্ম। তো সালফার ডাইঅক্সাইডের বিজারণ ধর্ম মানেই কিন্তু এমন একজনের সাথে বিক্রিয়া করাবো যে হবে জারক। যেমন দেখো, Fe3+ প্লাস সালফার ডাইঅক্সাইড প্লাস H2O,
মানে এখানে ফেরিক ক্লোরাইড নিতে পারি, ফেরিক সালফেট নিতে পারি, যা ইচ্ছা। তো দেখো সালফার ডাইঅক্সাইড যখন বিজারণ ধর্ম আমরা পড়বো, তো সালফার ডাইঅক্সাইডের নিজে জারিত হতে হবে। তো জারিত হয়ে ও কি উৎপন্ন করবে? +6। +6-এ কি উৎপন্ন হয়? SO4 2- বা সালফেট। সালফেটে দেখবো আমরা সালফারের জারণ সংখ্যা হচ্ছে +6। তাহলে একটা জিনিস আমার ক্লিয়ার, সালফার ডাইঅক্সাইডের যখন বিজারণ ধর্ম আমরা পড়বো, তখন সালফার ডাইঅক্সাইড থেকে সবসময় উৎপন্ন হবে সালফেট। তো এখানে সালফেট উৎপন্ন হবে, আর ফেরিক কি উৎপন্ন হবে? এর কি ধর্ম পড়ছি? বিজারণ। তাহলে ফেরিক বিজারিত হয়ে কি উৎপন্ন করে? ফেরাস। তাহলে Fe3+ থেকে উৎপন্ন হবে Fe2+ প্লাস SO4 2-। বোঝা গেল? ক্লিয়ার? এবার আর একটা বিক্রিয়া আমরা দেখব, সেটা হচ্ছে X2 প্লাস SO2 প্লাস H2O। X এর জায়গায় কি কি আমরা বসাতে পারবো? Cl, Br, I। তো X2-র সাথে যদি আমার SO2 বিক্রিয়া করে, তো সালফার ডাইঅক্সাইডের বিজারণ ধর্ম X2 জারণ সংখ্যা কত? এখানে মনে করো Cl2 লিখেছি, জারণ সংখ্যা কত হবে? 0। তাহলে ওকে বিজারিত করতে হলে কত হতে হবে? -1। কারণ হচ্ছে হ্যালোজেনগুলোর সর্বনিম্ন জারণ সংখ্যা হচ্ছে -1 আর সর্বোচ্চ হচ্ছে +7। তো হ্যালোজেন যেহেতু 0 আছে, বিজারিত হলে অবশ্যই -1 হতেই হবে, যেহেতু 0 আছে। তাহলে এখানে 0 থেকে কত হবে? -1। তাহলে পুরো বিক্রিয়া লিখেছি। তাহলে যদি এখানে X এর ক্যাটায়ন কে আছে? ক্যাটায়ন এখানে H+ আছে শুধুমাত্র, তাহলে উৎপন্ন হবে HX। সালফার ডাইঅক্সাইড থেকে কি উৎপন্ন হবে? সালফেট, মানে H2SO4। ব্যাস হয়ে গেল, দুটো অ্যাসিড আমরা পেলাম, একটা হচ্ছে H2SO4 আর একটা HX। তো X এর জায়গায় তুমি Cl2 লিখতে পারো, Br2 লিখতে পারো, I2 লিখতে পারো, যা লিখবো তাই। এবার 3 নম্বর বিক্রিয়া। এই বিক্রিয়ার দুটো ভীষণ 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 ইম্পর্টেন্ট। কেন? আমরা যখন DF গ্রুপ পড়বো তখন KNO4 পড়তে হবে, K2Cr2O7 পড়তে হবে। তো আমরা এবার দেখবো KMNO4 এর সাথে বিক্রিয়া কি হয়। দেখো KMNO4 এর সাথে যদি আমরা সালফার ডাইঅক্সাইড দিই আর জল দিই, তাহলে উৎপন্ন হবে KMNO4 আম্লিক মাধ্যমে। সালফার ডাইঅক্সাইডের জলীয় দ্রবণ আমরা দেখেছি অ্যাসিড। তো KMNO4 আম্লিক মাধ্যমে সবসময় উৎপন্ন হয় KMNO4 থেকে। এটা বুলির মতো মনে রাখতে হবে। KMNO4 থেকে উৎপন্ন হয় Mn2+। KMNO4 থেকে উৎপন্ন হয় Mn2+। একবার বলো আমার সাথে, KMNO4 থেকে উৎপন্ন কি হয়? Mn2+। তো Mn2+ যদি হয়, তো অ্যানায়ন, এই যে সালফার ডাইঅক্সাইড থেকে কি উৎপন্ন হবে? সালফেট। তো সেই সালফেটটা Mn এর সাথে যুক্ত হয়ে যাবে, উৎপন্ন করবে MnSO4। তো MnSO4, এবার কে এর জন্য কি হবে? K2SO4 আর হবে H2SO4। না হলে হাইড্রোজেন কোথায় যাবে? হাইড্রোজেন থেকে উৎপন্ন হবে H2SO4। এবার দেখো 4 নম্বর বিক্রিয়া। এইটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা 3টে দিচ্ছি। কেন? এই বিক্রিয়াটা একটুখানি আলাদা। K2Cr2O7 প্লাস SO2 প্লাস H2SO4। ভালো করে খেয়াল করো, এতক্ষণ যে বিক্রিয়াগুলো লিখেছি সব বাদিকে কি লিখেছি? H2O H2O H2O। কিন্তু এই বিক্রিয়ার ক্ষেত্রে আমার বাদিকে লিখতে হবে কিন্তু H2SO4। তো বাদিকে যদি H2O থাকে, ডান দিকে হয় আমার H2SO4। দেখো H2O H2SO4 H2O H2SO4। কিন্তু যদি বাদিকে আমার H2SO4 লিখে রাখি, তাহলে ডান দিকে লিখবো H2O। সালফার ডাইঅক্সাইড থেকে কি উৎপন্ন হবে? সালফেট। সেটা যে H2SO4ই হতে হবে সবসময় তার কোনো মানে নেই, অন্য সালফেট হবে। দেখো এবার কি বলেছিলাম? KNO4 থেকে সবসময় উৎপন্ন হয় Mn2+। এখানে Mn কত? +2। আর ডাইক্রোমেট আম্লিক মাধ্যমে সবসময় উৎপন্ন করবে Cr3+। Cr3+। এই দুটো একদম মুখস্থ। KNO4 থেকে উৎপন্ন হবে Mn2+, আর K2Cr2O7 থেকে উৎপন্ন হবে Cr3+। তো Cr3+ এখানে কার সাথে যুক্ত হবে? সালফেটের সাথে অবশ্যই। কেন? অ্যানায়ন হিসাবে একটাই আছে, সেটা হচ্ছে আমার সালফেট। তো এখানে উৎপন্ন হবে Cr2SO4 3। আর কি উৎপন্ন হবে? পটাশিয়াম আছে, তো পটাশিয়ামের জন্য উৎপন্ন হবে K2
SO4। আর কি পড়ে আছে? আর পড়ে আছে দেখো হাইড্রোজেন। তো হাইড্রোজেন যদি উৎপন্ন করবে এখানে H2O। বোঝা গেছে তাহলে এই বিক্রিয়াটা কেন ভাইটাল? কেন এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখো আমার H2SO4 বাঁদিকে, অন্য সব বিক্রিয়াগুলোর ক্ষেত্রে H2SO4 উৎপন্ন হয়েছে ডান দিকে। তাহলে এই গেল আমার সালফার ডাইঅক্সাইডের বিজারণ ধর্ম। এবার দেখবো সালফার ডাইঅক্সাইডের জারণ ধর্ম। দেখো সালফার ডাইঅক্সাইড যেহেতু +4-এ আছে, তাহলে ও নিজে জারিত হতে পারে, আবার নিজে বিজারিতও হতে পারে। ও যখন নিজে বিজারিত হবে তখন কি করবে? অপরকে জারিত করবে। তো নিজে বিজারিত হয়ে সালফার ডাইঅক্সাইড +4 থেকে হয় 0-তে আসবে, না হলে -2-তে আসবে। +2 যৌগ সালফারের খুব রেয়ার, সেই জন্য কী হবে? সালফার ডাইঅক্সাইড এখান থেকে কোথায় আসবে? হয় 0-তে আসবে, না হলে -2-তে আসবে। তো দেখো এবারে আমরা করি এর জারণ ধর্ম। জারণ ধর্ম একটা করে রাখো, হয়ে যাবে H2S। H2S এর সাথে সালফার ডাইঅক্সাইডের বিক্রিয়া। তো সালফার এখানে কত? +4, কোথায় আসবে? 0-তে। আর H2S এখানে সালফারের জারণ সংখ্যা কত? -2। কি ধর্ম পড়ছি? জারণ ধর্ম। তাহলে সালফার ডাইঅক্সাইড H2S-কে জারিত করবে। দেখো H2S-কে জারিত করেছে কিনা? -2 থেকে 0। তো -2 থেকে 0 মানে জারণ সংখ্যা বেড়েছে, তাহলে H2S-কেও জারিত করেছে। আর সালফার ডাইঅক্সাইডও নিজে বিজারিত হয়েছে। তো এই টাইপের বিক্রিয়াগুলোকে আমরা কি বলি? মনে আছে ক্লাস 11-এ ছিল, কি জন্য বিক্রিয়া বলা হয়? কম প্রপোর্শনেশন। মানে দুটো ভিন্ন জারণ স্তর থেকে যদি একটা নির্দিষ্ট জারণ স্তরে চলে আসে একই মৌল, তাহলে সেটাকে বলি আমরা কম প্রপোর্শনেশন রিয়াকশান। তো এটা গেল আমার বিজারণ ধর্ম আর জারণ ধর্ম। তো এই কটা কিন্তু মনে রাখতে হবে। তো কি করে মনে রাখবো? সালফার ডাইঅক্সাইডের বিজারণ ধর্ম যখন, তখন বাদিকে দেবো আমরা সব জারক। দেখো Fe3+ জারক, KMnO4 জারক, Cl2 জারক, তারপরে আমার KMnO4 জারক, K2Cr2O7 সবাই কিন্তু জারক। তো জারকের সঙ্গে আমরা বিক্রিয়া করব। তো বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে? সালফার ডাইঅক্সাইড থেকে সবসময় উৎপন্ন হবে সালফেট, আর অন্য যে যৌগগুলো রয়েছে তাদের থেকে ভিন্ন ভিন্ন যৌগ উৎপন্ন হবে। যদি আমার Fe3+ থাকে তাহলে উৎপন্ন হবে Fe2+, KMnO4 থেকে উৎপন্ন হবে Mn2+, K2Cr2O7 থেকে উৎপন্ন হবে Cr3+, আর Cl2 থেকে উৎপন্ন হবে Cl-। ওকে, বেশ। বিরঞ্জন ধর্ম। তো সালফার ডাইঅক্সাইড কি করে? জলের সাথে যদি বিক্রিয়া করে, একটু আগে দেখিয়েছিলাম আমরা H2SO3, কিন্তু এখানে দেখাবো H2SO4। কেন? ওই H2SO3টা একটা আনস্টেবল অ্যাসিড, সেই জন্য ওটা ফার্দার জারিত হয়ে উৎপন্ন করে H2SO4 প্লাস জার্মান হাইড্রোজেন। তো সালফার ডাইঅক্সাইড যদি জলীয় বাষ্পের সংস্পর্শে আসে তাহলে উৎপন্ন করে জার্মান হাইড্রোজেন। তো এই জার্মান হাইড্রোজেন কি করবে? যে কোনো রঙিন যে সমস্ত যৌগ তাদেরকে কি করবে? এটা মনে করো একটা রঙিন যৌগ, তাহলে এর হাইড্রোজেন আছে, তাহলে কিসের মাধ্যমে একে বিরঞ্জিত করবে? বিজারণ ক্রিয়ার মাধ্যমে না জারণ ক্রিয়ার মাধ্যমে? অবশ্যই বিজারণ ক্রিয়ার মাধ্যমে, কারণ যারা হাইড্রোজেন দেয় তারা হচ্ছে বিজারক। তো বিজারণ ক্রিয়ার মাধ্যমে একে বিরঞ্জিত করবে। তাহলে কি হবে? আর এন এইচ সিঙ্গেল বন্ড এন এইচ আর। তো এটা যদি রঙিন হয়, এটা হবে কালারলেস, মানে বর্ণহীন। তো সেই জন্য রঙিন যে সমস্ত যৌগগুলো তাদেরকে কি করে? আমার সালফার ডাইঅক্সাইড কিন্তু বিরঞ্জিত করে দিতে পারে। কিন্তু সালফার ডাইঅক্সাইড দ্বারা বিরঞ্জন প্রক্রিয়াটা কিন্তু স্থির নয়, মানে স্টেবল নয়। তো কেন স্টেবল নয়? দেখো এই যে বর্ণহীন যৌগটা এ বিজারিত হয়েছে, এখন বাতাসে তো অক্সিজেন থাকে, তো অক্সিজেন কি করে? একে আবার জারিত করে দেয়। এটা হয়েছিল আমার বিজারণ। তো বায়ুমণ্ডলে যে সমস্ত অক্সিজেন থাকে সে কি করে? এই বিজারিত যৌগটাকে আবার জারিত করে দেয়। সেই জন্য যে কোনো বিজারণ প্রক্রিয়ার দ্বারা যে সমস্ত বিরঞ্জন ক্রিয়া ঘটে সেগুলো কিন্তু স্টেবল নয়, আনস্টেবল। সেগুলো আবার বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে আবার কি হবে? তার নিজের রং ফিরে পাবে। যদি একটু ডিসকালার হয়ে যাবে, নিজের রং আর ফিরে পাবে না, কিন্তু তবুও আমরা বলি সেটা আবার রঙিন বস্তুতে পরিণত হবে। তো সেই জন্য সালফার ডাইঅক্সাইড দ্বারা বিরঞ্জন প্রক্রিয়া কিন্তু স্টেবল না। তো
তো চলো এবার আমরা করব সালফারের অক্সো অ্যাসিড। তো সালফারের অক্সো অ্যাসিড কে কে আছে? H2SO3। H2SO3 এর গঠন দুটো হাইড্রোজেন, তাহলে দুটো হবে OH, OH ডবল বন্ড O। দেখো সালফারের বাইরের কক্ষে কটা ইলেকট্রন? 6টা, 1 2 3 4টে হয়েছে এখানে, তাহলে এখানে একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, এটা হচ্ছে H2SO3। এবার H2SO4 হলে কি হবে? এই যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় জায়গায় একটা ডবল বন্ড O, আর একটা ডবল বন্ড O, একটা OH আর একটা OH। তো এটা হচ্ছে H2SO3 আর এটা হচ্ছে H2SO4। তো দেখো হাইড্রাসিড আর অক্সো অ্যাসিড দুটোর মধ্যে কি পার্থক্য? হাইড্রাসিডের বেলায় কি হবে? হাইড্রোজেনের সাথে কোনো একটা তড়িৎ ঋণাত্মক মৌল যুক্ত থাকবে, যেমন HCl, HF, HBr, এগুলোকে বলি আমরা হাইড্রাসিড। আর অক্সো অ্যাসিড কখন আমরা বলি? যে যখন হাইড্রোজেনগুলো অক্সিজেনের সাথে যুক্ত থাকবে, যে প্রতিস্থাপনযোগ্য যে সমস্ত হাইড্রোজেনগুলো হবে অ্যাসিডের, তারা যদি অক্সিজেনের সাথে যুক্ত থাকে তাহলে সেগুলোকে বলি আমরা অক্সো অ্যাসিড। তো আমরা ফসফরাসের অক্সো অ্যাসিড পড়ে এসেছি। এবার দেখো এগুলো হচ্ছে সালফারের অক্সো অ্যাসিড। দেখো প্রতিস্থাপনযোগ্য যে সমস্ত হাইড্রোজেনগুলো রয়েছে সেগুলো কার সাথে যুক্ত? অক্সিজেনের সাথে। মানে একটা সেন্ট্রাল অ্যাটম থাকবে, অক্সিজেন থাকবে আর হাইড্রোজেন থাকবে, তাহলে সেই সমস্ত যৌগগুলোকে বলবো আমরা অক্সো অ্যাসিড। তো এটাকে বলি আমরা সালফিউরাস আর এটা সালফিউরিক। তো সালফিউরাসে সালফারের জারণ সংখ্যা কত? -6, আর এখানে হচ্ছে +2, এখানে -6, তাহলে এখানে +4। আর সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ সংখ্যা হচ্ছে +6। তো যেটা কম সেটাকে আস, আর যেটা বেশি সেটাকে বলি আমরা ইক। তো সালফিউরাস অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। এবার আরেকটা আমরা যৌগ করব, সেটা হচ্ছে এটা কি হলো? H2SO4, আর একটা হচ্ছে H2SO5। একে বলা হয় ক্যারোস অ্যাসিড। ক্যারোস অ্যাসিড, ক্যারোসের অ্যাসিড। তো সেটার বেলায় কি করব? দেখো একটা অক্সিজেন এক্সট্রা। এখন সালফারের তো সঙ্গে আর অক্সিজেন যুক্ত হওয়ার কোনো জায়গা নেই, সালফারের সব ইলেকট্রন চলে যাচ্ছে 1 2 3 4 5 6। তাহলে এই এক্সট্রা অক্সিজেন কোথায় আসবে? যে কোনো একটা অক্সিজেনের সাথে এখানে যুক্ত হবে, দিয়ে পারক্স বন্ধনের মাধ্যমে যুক্ত হবে। S ডবল বন্ড O, ডবল বন্ড O, এখানে একটা OH, এখানে একটা O, সিঙ্গেল বন্ড O, সিঙ্গেল বন্ড H। তো এখানেও কিন্তু সালফারের জারণ সংখ্যা কিন্তু সেই +6ই থাকবে। কেন? এই যে দুটো অক্সিজেন -1 -1, কেন? পারক্স বন্ধনে যুক্ত আছে সেই জন্য। তাহলে এটাকে বলবো আমরা ক্যারোস অ্যাসিড। এবার দেখো দু অণু সালফিউরিক অ্যাসিডকে থেকে আমরা এখনো জল বের করে দেবো। সেই H3PO4 থেকে আমরা জল বের করেছিলাম, তখন কি উৎপন্ন হয়েছিল? ফসফরিক অ্যাসিড থেকে জল বের করে উৎপন্ন হয়েছিল পাইরো ফসফরিক অ্যাসিড। তো সালফিউরিক অ্যাসিড থেকে জল বের করে উৎপন্ন হবে পাইরো সালফিউরিক অ্যাসিড। তো দু অণু H2SO4 থেকে এখন জল বের করে দাও। কেমন করে লিখবো আমরা স্ট্রাকচার? S ডবল বন্ড O, এদিকে ডবল বন্ড ওটা করি, তারপরে একটা করলাম OH, এখানে একটা লিখলাম OH, আর এদিকেও একদম সেম লিখলো X ডবল বন্ড O, ডবল বন্ড O, একটা OH, আর এখানে একটা OH। তো এই দুটো থেকে এবার এখন জল বের করে দিই, দেখে কি উৎপন্ন হয়। জলটা বাদ দিয়ে দাও, তাহলে এই অক্সিজেনটা কি হবে? দুটো সালফারের সাথে যুক্ত হয়ে যাবে একটা অক্সিজেন। সংকেত কি দেখো? H2S2O7। চেনা লাগছে? চেনা লাগছে? এটাকে বলি আমরা ওলিয়াম। ওলিয়াম। সেই স্পর্শ পদ্ধতিতে যখন আমরা সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করি তখন সালফার ডাইঅক্সাইডকে গাঢ় করে দ্রবীভূত করে তৈরি করা হয় ওলিয়াম। আরেকটা হচ্ছে পারক্সো ডাইসালফিউরিক অ্যাসিড। একদম সেম এই স্ট্রাকচারে লিখব, শুধু মাঝে কি লিখব? দুটো অক্সিজেন। তো S ডবল বন্ড O, ডবল বন্ড O, এটা OH, এখানে শুধু লিখবো একটা পারক্সো বন্ধন। এখানে সালফার ডবল বন্ড O, ডবল বন্ড O, সিঙ্গেল বন্ড OH। তো নাম হচ্ছে পারক্সো ডাইসালফিউরিক অ্যাসিড। এর আরেকটার নাম হচ্ছে মার্শালের অ্যাসিড বা মার্শালস অ্যাসিড। মার্শালের অ্যাসিড। তো এই ছিল মোটামুটি সালফারের অক্সো অ্যাসিড। এগোটা করলেই হয়ে যাবে। তো আর একটা যৌগ আছে সালফারের, সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তো আমরা ছোটোবেলা থেকে সালফিউরিক অ্যাসিড পড়ে আসছি। তো সালফিউরিক অ্যাসিড ছোটোবেলা থেকে যেহেতু পড়ে আসছি, তো আর পড়ার দরকার নেই। সুতরাং
ওটা তোমরা নিজেরা করতে পারবে। সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া এমন কোনো তার মধ্যে কোনো ট্রিক নেই, তো তুমি করে নিতে পারবে। তো আমার গ্রুপ 16 শেষ হলো, গ্রুপ 17 একদিনে শেষ করব। গ্রুপ 17 শেষ করে তারপরে আমরা শিখব ইনঅর্গানিক রিয়াকশান মেকানিজম, কিভাবে আমরা ইনঅর্গানিক রিয়াকশান করতে পারি, মানে কি ট্রিকে আমরা ইনঅর্গানিক রিয়াকশান যদি আমরা শিখি তাহলে মাথার যে লোড সেটা কমে যাবে। দেখো ইনঅর্গানিক রিয়াকশান করতে গেলে কী হয়, যে মাথায় লোড পড়ে, উফ বাবারে এত রিয়াকশান মনে রাখতে হবে। তো আমরা কিছু ট্রিক বলবো, সেই ট্রিক যদি তুমি মনে রাখো তাহলে অঙ্কের মতো ইনঅর্গানিক রিয়াকশান হবে। ওকে, তো আজকের ভিডিওয় এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রেখো, বাই বাই।